আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অর্থনীতি বিষয়ক আরও একটি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। আমাদের আজকের পাঠের বিষয় উৎপাদনের উপকরণ। আমরা প্রথমে উৎপাদনের উপকরণের সংজ্ঞা জানব, এরপর উৎপাদনের উপকরণের বৈশিষ্ট্যগুলো দেখব এবং সর্বশেষ উৎপাদনের উপকরণ হতে প্রাপ্ত আয় সম্পর্কে জানব। সো লেটস স্টার্ট আওয়ার টুডেজ ক্লাস। উৎপাদনের উপকরণ বা ফ্যাক্টরস অফ প্রোডাকশন। আমরা প্রথমে উৎপাদনের সংজ্ঞাটি একবার দেখে নিই। সাধারণ অর্থে কোনো কিছু সৃষ্টি করাকেই উৎপাদন বলা হয়। আমরা পূর্ববর্তী ক্লাসে দেখেছি, কিন্তু অর্থনীতিতে কোনো দ্রব্যের উপযোগ সৃষ্টি করাকে বা উপযোগ বৃদ্ধি করাকে উৎপাদন বা প্রোডাকশন বলে। এখন আমরা উৎপাদনের উপকরণ সম্পর্কে জানব। কোনো কিছু উৎপাদনের জন্য যে সকল বস্তু ও সেবাকর্মের প্রয়োজন হয় সেগুলোকে উৎপাদনের উপকরণ বা ফ্যাক্টরস অফ প্রোডাকশন বলে। অথবা কোনো দ্রব্য বা সেবা উৎপাদনের জন্য আমরা যে সকল বস্তু ব্যবহার করি সেগুলোকে উৎপাদনের উপকরণ বলে। অর্থাৎ কোনো কিছু উৎপাদনের জন্য ব্যবহৃত উপকরণই হচ্ছে উৎপাদনের উপকরণ। অধ্যাপক বেনহামের মতে, all goods and services which in the process of production are called factors of production. আমরা উৎপাদনের উপকরণের দুটি উদাহরণ দেখি, যেমন শ্রম এবং মূলধন। শ্রম এবং মূলধন উৎপাদনের উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা উৎপাদনের প্রধান 4টি উপকরণ নিয়ে আলোচনা করব। প্রথম উৎপাদনের উপকরণটি হচ্ছে ভূমি বা ল্যান্ড, দ্বিতীয়টি হচ্ছে শ্রম বা লেবার, তৃতীয়টি হচ্ছে মূলধন বা ক্যাপিটাল এবং চতুর্থ উৎপাদনের উপকরণটি হচ্ছে সংগঠন বা অর্গানাইজেশন। আমরা আজকের ক্লাসে এই 4টি উৎপাদনের উপকরণ সম্পর্কে বিস্তারিত জানব, তবে এক ঝলক এই 4টি উপকরণের মূল কথাটি এখন দেখে নিই। ভূমি। ভূমি বলতে অর্থনীতিতে সকল প্রাকৃতিক সম্পদ, যেমন মাটি, আবহাওয়া, বাতাস, পানি, খনিজ সম্পদ ইত্যাদি সকল কিছুকেই বোঝায়। শ্রম। শ্রম বলতে শারীরিক ও মানসিক সকল কর্মপ্রচেষ্টাকে বোঝায়। মূলধন। উৎপাদনে ব্যবহৃত উপাদান, যেমন যন্ত্রপাতি, অর্থ অর্থাৎ টাকা পয়সা, পণ্য, কাঁচামাল ইত্যাদি মূলধন হিসেবে বিবেচনা করা হয়। এখানে পণ্য বলতে পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত পণ্যকে বোঝাচ্ছে। এবং সর্বশেষ সংগঠন। ভূমি, শ্রম ও মূলধন এই 3টি উপকরণের মাঝে সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণই সংগঠন। এখন আমরা এই 4টি উৎপাদনের উপকরণ সম্পর্কে বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। প্রথমে আমরা ভূমি সম্পর্কে জানব। সাধারণত পৃথিবীর উপরিভাগ বা জমি বা মাটিকে ভূমি বলা হয়, কিন্তু অর্থনীতিতে শুধু জমি নয়, জমি সহ উৎপাদন কাজে ব্যবহৃত সকল প্রাকৃতিক সম্পদকে ভূমি বা ল্যান্ড বলে। আমরা কিছু উদাহরণ দেখি, যেমন আবহাওয়া, বৃষ্টিপাত, তাপ, বাতাস, পানি, সূর্যের আলো, বিভিন্ন প্রকার খনিজ সম্পদ, যেমন স্বর্ণ, তেল, প্রাকৃতিক গ্যাস, তামা, কয়লা ইত্যাদি, পাহাড় পর্বত, নদী, বন ইত্যাদি সকল কিছু ভূমির অন্তর্গত। সুতরাং অর্থনীতিতে জমি সহ সকল প্রাকৃতিক সম্পদকে ভূমি বলা হয়ে থাকে। এখন আমরা ভূমির বৈশিষ্ট্যগুলো দেখব। ভূমি প্রকৃতি হতে প্রাপ্ত একটি মৌলিক উপাদান, অর্থাৎ ভূমি মানুষ সৃষ্টি করেনি, ভূমি সৃষ্টি করেছে আল্লাহ তাআলা। তাই ভূমি প্রকৃতি হতে প্রাপ্ত একটি মৌলিক উপাদান। 2, ভূমির যোগান সীমাবদ্ধ, অর্থাৎ আমরা চাইলেই ভূমির যোগান বৃদ্ধি করতে পারি না। 3, ভূমি স্থানান্তরযোগ্য নয়, তবে মালিকানা পরিবর্তনযোগ্য, অর্থাৎ আমরা এক স্থানের ভূমি অন্য স্থানে নিয়ে যেতে পারি না, তবে ভূমির মালিকানা আমরা
পরিবর্তন করতে পারি, অর্থাৎ ভূমির মালিকানা হস্তান্তর করা যায়। 4, ভূমিতে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি কার্যকর। আমরা যদি অন্যান্য বিষয় বিবেচনায় না আনি, অর্থাৎ প্রযুক্তি বা সার বা অন্য কিছু বিবেচনায় না আনি, সেক্ষেত্রে একই জমিতে ক্রমাগত উৎপাদন করার ফলে ওই জমির উৎপাদন ক্ষমতা হ্রাস পেতে থাকে, অর্থাৎ ভূমিতে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি কার্যকর থাকে। এই 4টি বৈশিষ্ট্য ছাড়াও ভূমির আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন ভিন্ন ভিন্ন ভূমিতে উর্বরা শক্তিও ভিন্ন ভিন্ন হয়, অর্থাৎ কোনো ভূমি অধিক উর্বর আবার কোনো ভূমি কম উর্বর হয়ে থাকে। ভূমির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ভূমি একটি চিরস্থায়ী উপাদান। এর মানে হচ্ছে ভূমি ক্রমাগত ব্যবহার করলেও এর অস্তিত্ব কোনোদিন লোপ পায় না। অবস্থানগত কারণে ভূমির গুরুত্ব ভিন্ন হয়। যেমন কোনো ভূমি যদি বড় রাস্তার পাশে থাকে তাহলে ওই ভূমির গুরুত্ব বেশি, আবার কোনো ভূমি যদি দুর্গম এলাকায় হয় তাহলে ওই ভূমির গুরুত্ব কম থাকে। ভূমির কোনো উৎপাদন ব্যয় নেই। ভূমি আল্লাহ প্রদত্ত একটি প্রাকৃতিক সম্পদ, সুতরাং ভূমির কোনো উৎপাদন ব্যয় নেই। এখন আমরা উৎপাদনের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান শ্রম সম্পর্কে জানব। সাধারণ অর্থে শ্রম বলতে কেবল শারীরিক পরিশ্রমকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে উৎপাদন কাজে নিয়োজিত মানুষের সকল শারীরিক ও মানসিক কর্মপ্রচেষ্টাকেই শ্রম বা লেবার বলে। যেমন কৃষক, শ্রমিক, শিক্ষক, ডাক্তার, আইনজীবী সহ বিভিন্ন শ্রেণীর মানুষের সকল শারীরিক ও মানসিক কর্মপ্রচেষ্টাই শ্রমের অন্তর্গত। শ্রমের বৈশিষ্ট্য: 1, শ্রম উৎপাদনের একটি জীবন্ত উপাদান, অর্থাৎ শ্রমিকের জীবনী শক্তি যতক্ষণ বিদ্যমান ততক্ষণ শ্রমের অস্তিত্ব থাকে, তাই শ্রম উৎপাদনের একটি জীবন্ত উপাদান হিসেবে বিবেচিত হয়। 2, শ্রম উৎপাদনের একটি ক্ষণস্থায়ী উপাদান। শ্রমকে সঞ্চয় করে রাখা যায় না। শ্রমিকের জীবন থেকে যে সময়টুকু অবহেলায় অতিবাহিত হয় তা আর কখনোই ফিরে আসে না, তাই বলা যায় শ্রম একটি ক্ষণস্থায়ী উপাদান। 3, শ্রম উৎপাদনের একটি গতিশীল উপাদান। শ্রম যেহেতু এক স্থান থেকে অন্য স্থানে, এক পেশা থেকে অন্য পেশায় স্থানান্তরিত হয়, তাই শ্রমকে উৎপাদনের গতিশীল উপাদান হিসেবে বিবেচনা করতে পারি। 4, শ্রম ও শ্রমিক পরস্পর অবিচ্ছেদ্য। শ্রমিক তার শ্রম বিক্রি করে মাত্র, কিন্তু সে নিজেকে বিক্রি করে না, অর্থাৎ শ্রম পাওয়ার জন্য অবশ্যই শ্রমিকের প্রয়োজন হয়। শ্রমিক ছাড়া শ্রম পাওয়া যায় না, তাই আমরা বলতে পারি শ্রম ও শ্রমিক পরস্পর অবিচ্ছেদ্য। এগুলো ছাড়াও শ্রমের আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো হচ্ছে শ্রমের যোগান বৃদ্ধি সময় সাপেক্ষ, অর্থাৎ হঠাৎ করে আমরা শ্রমের যোগান বৃদ্ধি করতে পারি না। অধিক মজুরির হারের সাথে শ্রমের যোগানের বিপরীত সম্পর্ক থাকে, অর্থাৎ যখন বাজারে মজুরি বেড়ে যায় তখন শ্রমিকরা শ্রম দেওয়ার পরিবর্তে আরাম বা বিশ্রাম বেশি পছন্দ করে। এই বৈশিষ্ট্যের কারণে শ্রমের যোগান রেখা ব্যাকওয়ার্ড বেন্ডিং হয়ে থাকে। প্রথম পর্যায়ে যখন মজুরি বাড়তে থাকে তখন শ্রম প্রদানের হারও বাড়তে থাকে, অর্থাৎ শ্রমিকও বাড়তে থাকে। একটা পর্যায়ে যখন মজুরি অতিমাত্রায় হয়ে যায় তখন আবার শ্রমিকরা কম শ্রম দিতে থাকে এবং বিশ্রাম গ্রহণ করতে থাকে বেশি। শ্রম একটি সক্রিয় উপাদান। এখন আমরা উৎপাদনের উপকরণের আরও একটি গুরুত্বপূর্ণ উপাদান মূলধন সম্পর্কে জানব। সাধারণ অর্থে মূলধন বলতে ব্যবসায়ে নিয়োজিত অর্থ বা টাকা পয়সাকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে মূলধন বা ক্যাপিটাল বলতে উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের সৃষ্ট দ্রব্য সামগ্রী সহ অর্থের ওই অংশকে বোঝায় যা বর্তমান ভোগের জন্য ব্যবহৃত না হয়ে পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয়। সংক্ষেপে যদি এভাবে বলি, মূলধন হচ্ছে
পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের সৃষ্ট দ্রব্য সামগ্রী ও টাকা পয়সা। অর্থাৎ পুনরায় উৎপাদন কাজে মানুষের সৃষ্ট দ্রব্য সামগ্রী ও অর্থ যদি ব্যবহৃত হয় তখন আমরা এই দুটি বিষয়কে মূলধন হিসেবে বিবেচনা করি। আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টি দেখি। মূলধন বলতে আমরা যন্ত্রপাতিকে বোঝাই, দালান কোঠা, গুদাম, কাঁচামাল, পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত পণ্য, বিভিন্ন প্রকার বীজ। যেমন ধান উৎপাদন করার পর সম্পূর্ণ ধান আমরা চালে রূপান্তর করি না, আমরা কিছু ধান পরবর্তী সময়ে উৎপাদনের জন্য রেখে দিই। এই পুনরায় উৎপাদন কাজে ব্যবহারের জন্য যেই ধানটুকু বীজ হিসেবে রাখলাম এটা হচ্ছে মূলধন। কিন্তু যেই ধানটুকু আমরা ভোগের জন্য চাল হিসাবে রূপান্তর করলাম সেটা কিন্তু মূলধন নয়। এরপরে নগদ টাকা, স্টক, বন্ড, ব্যাংক অ্যাকাউন্টের টাকা, এগুলো সবই মূলধন হিসাবে বিবেচিত হয়। টাকা পয়সার যে অংশ আমরা পুনরায় উৎপাদন কাজে ব্যবহার করি সেই অংশটা হচ্ছে মূলধন, কিন্তু যে অংশটা আমরা ভোগের ক্ষেত্রে ব্যবহার করি সেটা মূলধন নয়। বিষয়টি স্পষ্ট করার জন্য বিশেষ দ্রষ্টব্য হিসেবে আমরা এই অংশটি দেখতে পারি। সাধারণত ভোগের জন্য ব্যবহৃত দ্রব্য ও নিত্য প্রয়োজনীয় বা ব্যক্তিগত উপভোগের জন্য ব্যয় করা অর্থকে মূলধন হিসেবে ধরা হয় না। অর্থাৎ ভোগের জন্য ব্যবহৃত টাকা পয়সা মূলধন নয়। কোনো ব্যবসা প্রতিষ্ঠানের দালান কোঠা, যন্ত্রপাতি, কাঁচামাল ইত্যাদি মূলধন। কিন্তু বসবাসের ঘর, আসবাবপত্র, গাড়ি, ব্যক্তিগত উপভোগে ব্যবহৃত অন্যান্য দ্রব্য বা অর্থ মূলধন নয়। খুব সংক্ষেপে এই সবগুলো কথার সামারি আমরা এভাবে বলতে পারি, শুধুমাত্র পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত টাকা পয়সা ও দ্রব্য সামগ্রীকে মূলধন বলা হয়। এখন আমরা মূলধনের বৈশিষ্ট্যগুলো দেখব। 1. মূলধন হলো মানুষের সঞ্চয়ের ফল। মানুষ বর্তমান ভোগ থেকে বিরত থেকে সঞ্চয় করে থাকে এবং সেই সঞ্চয়কৃত অর্থই মূলধন হিসেবে ব্যবহার করে। অর্থাৎ মূলধন হলো মানুষের সঞ্চয়ের ফল। 2. মূলধন গতিশীল, অর্থাৎ মূলধন এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া যায়, এক কারবার থেকে অন্য কারবারে নিতে পারি, তাই মূলধনকে গতিশীল উপাদান হিসেবে বিবেচনা করা হয়। 3. মূলধন একটি অস্থায়ী উপাদান, অর্থাৎ ভূমির মতো এটি চিরস্থায়ী উপাদান নয়। 4. মূলধন হলো মানুষের অতীত শ্রমের ফল, অর্থাৎ মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান। এছাড়াও মূলধনের আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো হচ্ছে মূলধন উৎপাদনশীল, মূলধন সমজাতীয় নয়, মূলধন ব্যবহারের মূল উদ্দেশ্য ভবিষ্যৎ আয়ের পথ সৃষ্টি করা। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা উৎপাদনের উপকরণের চতুর্থ উপাদান অর্থাৎ সংগঠন সম্পর্কে জানব। কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে ব্যবসায় প্রতিষ্ঠানের বিভিন্ন উৎপাদনের উপকরণসমূহ যথা ভূমি, শ্রম ও মূলধন এর মাঝে সমন্বয় সাধনের প্রক্রিয়াকে সংগঠন বা অর্গানাইজেশন বলা হয়। যিনি উৎপাদনের বিভিন্ন উপকরণের মধ্যে সমন্বয় সাধন করে উৎপাদন কার্য পরিচালনা করেন তাকে উদ্যোক্তা বা সংগঠক বলে। এখন আমরা সংগঠনের বৈশিষ্ট্যগুলো দেখব। 1. সংগঠন উৎপাদন কার্য পরিচালনা, তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করে। 2. সংগঠনের উদ্দেশ্য হল মুনাফা অর্জন ও জনকল্যাণ, অর্থাৎ জনকল্যাণ নিশ্চিত করে মুনাফা অর্জন করা হচ্ছে সংগঠনের মূল উদ্দেশ্য। 3. সংগঠন উৎপাদনের যাবতীয় ঝুঁকি বহন করে। এবং 4. সংগঠনকে জীবন্ত উপকরণ হিসেবে বিবেচনা করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা উৎপাদনের উপকরণ হতে প্রাপ্ত আয়গুলো সম্পর্কে জানব। আমরা ইতোমধ্যে উৎপাদনের প্রধান 4টি উপকরণ সম্পর্কে জেনেছি। প্রথমটি হচ্ছে ভূমি, দ্বিতীয়টি হচ্ছে শ্রম, তৃতীয়টি হচ্ছে মূলধন
চতুর্থটি হচ্ছে সংগঠন। প্রতিষ্ঠানকে ভূমির মালিক ভূমি প্রদান করার কারণে খাজনা পেয়ে থাকেন, অর্থাৎ ভূমি হতে প্রাপ্ত আয় হচ্ছে খাজনা। শ্রম প্রদানের কারণে শ্রমিক মজুরি পেয়ে থাকে, অর্থাৎ শ্রমের আয় হচ্ছে মজুরি। ব্যবসাকে মূলধন প্রদানের কারণে মূলধনের মালিক সুদ পেয়ে থাকে, অর্থাৎ উৎপাদনের উপকরণ মূলধনের আয় হচ্ছে সুদ। এবং সংগঠনের আয় হচ্ছে মুনাফা। সুতরাং আমরা দেখতে পাচ্ছি ভূমি থেকে প্রাপ্ত আয় হচ্ছে খাজনা, শ্রম থেকে প্রাপ্ত আয় হচ্ছে মজুরি, মূলধন থেকে প্রাপ্ত আয় হচ্ছে সুদ এবং সংগঠন থেকে প্রাপ্ত আয় হচ্ছে মুনাফা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ উৎপাদনের 4টি উপকরণ সম্পর্কে জানলাম: ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। এই উৎপাদনের 4টি মূল উপকরণ ছাড়াও বেশ কয়েকটি উৎপাদনের উপকরণ রয়েছে। সেগুলো হচ্ছে জ্ঞান বা নলেজ, প্রযুক্তি বা টেকনোলজি, সাংস্কৃতিক ঐতিহ্য বা কালচারাল হেরিটেজ। তবে উৎপাদনের এমন বেশ কয়েকটি উপকরণ থাকলেও উৎপাদনের মূল উপকরণ হচ্ছে 4টি, যেগুলো সম্পর্কে আমরা আজকের ক্লাসে জানলাম: ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। এক নজরে আজকের পাঠ। আমরা প্রথমে উৎপাদনের ডেফিনেশনটি দেখলাম, এরপর উৎপাদনের উপকরণের ডেফিনেশন সম্পর্কে জানলাম, উৎপাদনের 4টি মূল উপকরণ সম্পর্কে পর্যায়ক্রমে জানলাম। প্রথমটি হচ্ছে ভূমি। ভূমি সম্পর্কে আমরা জানলাম এবং ভূমির বৈশিষ্ট্যগুলো দেখলাম। এরপর শ্রম সম্পর্কে জানলাম এবং শ্রমের বৈশিষ্ট্যগুলো দেখলাম। মূলধন সম্পর্কে জানলাম এবং মূলধনের বৈশিষ্ট্যগুলো দেখেছি। সংগঠন সম্পর্কে জেনেছি এবং সংগঠনের বৈশিষ্ট্যগুলো দেখেছি। এবং সর্বশেষ উৎপাদনের উপকরণ হতে প্রাপ্ত আয়গুলো সম্পর্কে জেনেছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের ক্লাসটি খুব সহজে বুঝতে পেরেছ। আমার পূর্ববর্তী এবং পরবর্তী অনলাইন ভিডিও ক্লাসগুলো পাওয়ার জন্য তোমরা আমার ইউটিউব চ্যানেল লার্ন ইকোনমিক্সে ভিজিট করতে পারো। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।